হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। অনেকেই পড়াশোনা করছো না, তারা অবশ্য আরও বেশি ভালো আছো। পরবর্তীকালে বুঝবে কারা কতটা ভালো আছো। যারা যতটা পড়াশোনা এগিয়ে নেবে তারা ততটা ভালো থাকবে বেশি। তো এরকম লেকচার দিয়ে লাভ নেই, প্রতিদিন বলছি, প্রায় বলা হচ্ছে যারা নিজেকে পরিবর্তন করে না তাদের পৃথিবীতে কেউ স্বয়ং আল্লাহ এসেও পরিবর্তন করতে পারবে না, তাই তো? কারণ আল্লাহ তো বলেইছেন যে তুমি 1 পা আগালে আমি 10 পা আগাবো। তাহলে ও নিজেই যখন 1 পা আগাচ্ছে না, তখন ও আল্লাহ তো আগাবেই না। তো আজকে আমরা পড়বো কি হুইটস্টোন ব্রিজ, যেটা সাহায্যে কী করা হয়, একটা অজানা রোদ মাপা হয়। এখানে কি লিখে দিই প্রথমে সংজ্ঞাটা। এটা হচ্ছে কি, এটি 4টি রোদ সেই রোদগুলো কী কী এখানে নাম লিখে দিচ্ছি। সাধারণত এগুলো দিয়ে নোট করা হয় PQR, ঠিক আছে? এগুলো হচ্ছে জানা রোদ। জানা রোদ বলতে কি এদের মানগুলো জানা আছে। জানা রোদ। আর S হচ্ছে অজানা রোদ। অজানা রোদ, ঠিক আছে? এবং একটি গ্যালভানোমিটারের এর রোধ হচ্ছে G, এর সমবায় কি করা হয়, যার সাহায্যে রোধের পরিমাপ করা হয়। গ্যালভানোমিটারের নাল মেথড এর সাহায্যে। তাহলে হচ্ছে কি, হুইটস্টোন ব্রিজ হচ্ছে 4টা রোধের সমবায়। কেমন রোধগুলো আছে? PQRS। ঠিক আছে, এখানে থাকে কি, PQRS। এইটা হচ্ছে কি, অজানা রোধ। তাহলে সমবায়টা ঠিক এরকম টাইপের একটা, ঠিক আছে? একটা চতুর্ভুজে 4টা বাহুতে বা বর্গক্ষেত্রে 4টা বাহুতে 4টা রোধ আছে, এবং দুটো কর্ণের মধ্যে কী আছে, প্রবাহ আছে, আর দুটো কর্ণের মধ্যে গ্যালভানোমিটার আছে, ঠিক আছে? এর সাহায্যে কী করা হয় বললাম, অজানা রোধ নির্ণয় করা হয়। এখানে কী একটা বলা আছে, নাল মেথড মানে কি, যে পয়েন্টে, এখানে একটা পয়েন্ট আমি নোট করবো বা দেখবো, যেটা হচ্ছে কি ওটা কি পোটেনশিওমিটারে দেখেছিলাম যে নাল ডিফ্লেকশন মানে কি, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাবে না। কখন যাবে না? যখন এই দুটো প্রান্তের মধ্যে বিভবটা কী হবে, সমান হবে। তাহলে হচ্ছে এখানে লিখে রাখছি, এটা যদি A পয়েন্ট হয়, এটা B, এটা C, আর এটা D। তাহলে কত হবে, VB সমান যদি VD হয়, হলে IG = 0 হবে। এটা হচ্ছে কি, IG। আর এটা যদি 0 হয়, তাহলে তখন গ্যালভানোমিটারে নাল রিফ্লেকশন দেখাবে বা কোনো বিক্ষেপ দেখাবে না। নাল মানে কি, 0, মানে কারাটা ঠিক মিডল পয়েন্টে থাকবে, না এইদিকে যাবে না এদিকে যাবে, ঠিক আছে? এরপর কোশ্চেনটা হচ্ছে, তাহলে একটা রোধের মান নির্ণয় করার জন্য আমি এটাকে কেন ইউজ করব? আমি তো ডাইরেক্ট তো একটা, ধরে নাও এটা মাপতে চাইছি, এটা হচ্ছে আমার সেই অজানা রোধ S। তাহলে আমি এখানে কি করব, একটা বর্তনীতে প্রবাহ পাঠাবো, ঠিক আছে? প্রবাহ পাঠাবো এখানে, তাহলে এটা V আছে আর এখানে I আছে যাচ্ছে। এখানে একটা অ্যামমিটার লাগিয়ে দিলাম,
অ্যামমিটার লাগিয়ে দিলে কী হবে, প্রবাহটা মাপতে পারবো। আর যদি এর থ্রু একটা যদি ভোল্টমিটার লাগিয়ে দেওয়া হয় তাহলে কী হবে, এর থ্রু ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। তাহলে আমরা জানি কত, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর কত হচ্ছে ভি বাই আই, অর্থাৎ কি এস ইকুয়াল টু আসবে কত, ভি বাই আই। তাহলে আমি এখান থেকে মানে তাহলে এই বর্তনী থেকে পোটেনশিয়াল ডিফারেন্স, যে কোনো রোধের মানে যে রোধটা মাপছি তার দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ যদি পেয়ে যায় তাহলে আমি কী পাবো, ডাইরেক্ট এই ওহমের সূত্র থেকে রোধের পরিমাপ করতে পারবো। কিন্তু করা হয় না কেন, কারণ হচ্ছে কি, আমরা জানি কি যে একটা আদর্শ ভোল্টমিটারের রোধ কত, রোধ হচ্ছে অসীম হতে হয়, ঠিক আছে। আর অ্যামমিটারের রোধ কত হতে হয়, 0। কিন্তু বাস্তবে হয় কি, বাস্তবে হয় না। এর রোধ থাকে কিছু একটা, এর রোধ থাকে, তাহলে এর যখন এর মধ্যে যখন কারেন্ট পাস করবে, কারেন্ট পাস করলে কী হবে, তখন কী হবে, এদের যে তুল্য রোধটা হবে কি এর থেকেও কমে যাবে। সমান্তরাল সমবায়ে কী হয়, সব থেকে ছোটো যে রোধটা থাকে তুল্য রোধটা তার থেকেও কম হয়ে যায়। তাহলে কী হবে, অলরেডি মানে শুধু এটা লাগানো থাকলে যে কারেন্ট যেত এখন তার থেকে বেশি কারেন্ট যাবে। আবার অ্যামমিটার দেখো, অ্যামমিটারে কী হবে, এর একটা রোধ আছে 100 ওহম, 50 ওহম, 60 ওহম, 70 ওহম রোধ আছে। তাহলে যখন আমি এটাকে পরে লাগিয়ে দিলাম তখন কী হলো, বর্তমান রোধটা বেড়ে গেল। যদি আমি এটাকে লাগানো না, ধরো এটাকে ধরছি এরকম প্রথমে, তাহলে এটাকে সিম্পলি লাগানো হলো, যখনই আমি করবো, কানেক্ট করবো, সঙ্গে সঙ্গে রোধটা বেড়ে গেল, তার প্রবাহ মানটা কমে যাবে। তাহলে এখানে হচ্ছে কি, সঠিকভাবে আই এবং সঠিকভাবে ভি পরিমাপ করা সম্ভব হয় না। তার জন্য হচ্ছে কি, ডাইরেক্ট এই মেথড থেকে আমরা অজানা রোধের বা রোধের মান নির্ণয় করা হয় না, ঠিক আছে। তাহলে এখানে কি গ্যালভানোমিটারের রোধ নেই কি, অবশ্যই আছে, কিন্তু গ্যালভানোমিটারের রোধটা কোনো ইফেক্ট ফেলে না, কারণ নাল ডিফ্লেকশন মানে কি, ওর মধ্যে কোনো কারেন্ট যাবে না, এটাই খালি নেব, এটা ব্যালেন্স কন্ডিশন, সেখানে এর রোধটা ইফেক্ট ফেলবে না। যেমন হচ্ছে ওজনদারিতে, যেগুলো এরকম ওজনদারি করেছে দেখেছো, এই যে, তাহলে এই পাল্লা দুটোর ওয়েটের ওপর কিন্তু তোমার ওজনটা ডিপেন্ড করে না। এটা ভারী হলে তুলতে অসুবিধা হয়, কিন্তু এদের যতই ওয়েট হোক না কেন, এটা ব্যালেন্স থাকলেই ওয়েটটা সঠিক হবে। তাহলে একটা ব্যালেন্স বলতে 0 পয়েন্ট থাকতে হবে, এটা হচ্ছে কি একদম সূচক থাকে, সেই সূচকের সাথে এটা মিলতে হয়, এই সূচকের সাথে এটা মিলতে হয়। তাহলে এটা মেলাটা নিয়ে কাজ, ঠিক গ্যালভানোমিটারটা কী করে, ওই একই রকম কাজ করে, এর রোধ থাকলেও সেটা ভূমিকা মানে কোনো ইফেক্ট ফেলে না। চলো এরপর আগে যাই। তাহলে এখানে কী হবে, যে আইজি ইকুয়াল টু 0 হলে গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ পাওয়া যায় না, একে কি বলা হয়, নাল কন্ডিশন বা প্রতিমিত অবস্থা। এই প্রতিমিত অবস্থা, তাহলে এই প্রতিমিত অবস্থায় কি হয়, এই প্রতিমিত অবস্থায় কি হয়, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়। এখানে প্রতিমিত অবস্থা বলতে কি, এখানে কি লিখে দেবে যে ভি জি ইকুয়াল টু 0 হয়, বা লিখবে কি ভি ছবি থাকলে ভি বি সমান ভি ডি,
অর্থাৎ কি ভিজি ইকুয়াল টু ভিবি মাইনাস ভিডি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবং এই প্রতিমিত অবস্থাটা, এটা হচ্ছে কি প্রতিমিত অবস্থার কন্ডিশন। যদি গ্যালভানোমিটার ডিফ্লেকশন 0 হয় তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে, এটা আমরা দেখাবো পরে। এবং এই কন্ডিশনটা হচ্ছে কি, ধরুন এটা কোষ আছে কত ই, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, তাহলে হচ্ছে কি কোষের অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ গ্যালভানোমিটারের রোধ এর উপর নির্ভরশীল নয়, এর উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, মনে থাকবে। তাহলে দেখো তো এই প্রতিমিত অবস্থায় মানে যদি আইজি ইকুয়াল টু 0 হয়, তাহলে আইজি ইকুয়াল টু যদি 0 হয়, 0 মানে এই অবস্থাতে কি হচ্ছে, ভিবি সমান হচ্ছে কত ভিডি ইকুয়াল টু 0, বি আর ডি হচ্ছে 0। তাহলে হবে কি কারেন্টটা, মানে এদিকে হচ্ছে কি কারেন্ট হচ্ছে মান 0, তাহলে এদিকে যদি I1 প্রবাহ যায়, এদিকে যদি I2 প্রবাহ যায়, এটা হচ্ছে I, তাহলে I ইকুয়াল টু কত হচ্ছে, I ইকুয়াল টু I1 প্লাস I2। ঠিক আছে, তাহলে দেখো তো এই I1 এর মান কত হবে, I2 মান কত হবে, তাহলে এটা যে কি এখানে I1 যাচ্ছে, তাহলে এখানে যেহেতু কারেন্ট যাচ্ছে না, এখানেও কত I1 হবে, এখানে I2 যাচ্ছে, তাহলে এখানে কোনো কারেন্ট আসছে, তার মানে কি এখানেও কত হবে, I2 হবে। তো I1 I2 ডিপেন্ড করছে কার ওপরে, দেখো এই দুটো রোধের উপর ডিপেন্ড করছে I1, আর এই দুটো রোধের উপর ডিপেন্ড করছে কি I2। তার মানে কি এখানে যে কারেন্টটা আসছে, ধরে নাও প্রতিমিত অবস্থা আছে, মানে এইটা নেই, এটা আমি আপাতত মুছে দিচ্ছি, এটা নেই আপাতত ধরে নাও। এখানে যখন কারেন্ট যায়নি তখন এর কোনো ভূমিকা নাই, তখন হচ্ছে কি এই I1টা এবং I2টা ডিপেন্ড করছে কার, এই দুটো রোধের উপরে আর এটা রোধের উপরে, কারণ কি এদের রোধের ব্যস্ত অনুপাতে এই কারেন্টটা ভাগ হবে। ঠিক আছে, কোনো অসুবিধাটা? তাহলে দেখো তো আমি লিখতে পারি তো I1 ইকুয়াল টু, দেখো এই দুটো পার্থক্য ডিভাইড বাই পি, তাহলে ভি এ মাইনাস ভিবি বাই পি, এই দুটো পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই পি সমান তো I1, বা এটা সমানও লিখতে পারি কত, এইটা মাইনাস এটা বা এটা, তাহলে ভি বি মাইনাস ভি সি ডিভাইড বাই কিউ। আর এটা যা কারেন্ট যাচ্ছে এটাও একই কারেন্ট যাচ্ছে, তাহলে এই দুটো বিভব পার্থক্য ডিভাইড বাই এই রোধ সমান হচ্ছে কত I1। তাহলে এখানে আমি লিখতে পারি দেখো তো আলটিমেটলি পি বাই কিউ করে দাও, তাহলে পি বাই কিউ মানে এই দুটো থেকে কী লেখা যাচ্ছে, ভি এ মাইনাস ভিবি সমান ভিবি মাইনাস ভিসি, এটা 1 নাম্বার সমীকরণ দাও। ঠিক আছে, ঠিক সিমিলারলি দেখো I2, তাহলে I2 ইকুয়াল টু কী লিখবো আমরা, দেখো এই দুটো পার্থক্য, তাহলে ভি এ মাইনাস ভিডি ডিভাইডেড বাই কত আর, এই দুটো ভোল্টেজ ডিফারেন্স ডিভাইড বাই আর সমানই কত হবে, সমানই লিখবো কত, ভি ডি মাইনাস ভিসি ডিভাইডেড বাই এস, ভিডি মাইনাস ভিসি ডিভাইড বাই এস। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কত, আর বাই এস ইকুয়াল টু লিখবো কত, ভি এ মাইনাস ভিডি ডিভাইডেড বাই ভি ডি মাইনাস ভিসি। ঠিক আছে, লিখতে পারি কিনা বলো। এবার দেখো তো এখানে ভিবি আর ভিডি 0, তাহলে এটার মানও 0, এটার মানও 0, এখানে এটার মানও 0, এটার মানও 0, তাহলে এখানেও আসছে কত এ বাই সি, এখানেও আসছে কত এ বাই সি। তাহলে এখানে লিখতে পারি কত, পি বাই কিউ ইকুয়াল টু যদি আর বাই এস করি, তাহলে কত আসছে দেখো তো এখানে কত আসছে, দেখো ভি এ, এটা দেখিয়ে দিচ্ছি, ভি এ মাইনাস
জিরো ডিভাইড বাই জিরো মাইনাস ভি সি, তাই ভি এ মাইনাস ভি সি, এটা এলো এখান থেকে কত আসছে দেখো তো, ভি এ মাইনাস ভি সি, তাহলে দুটো একই আসছে। তাহলে এই দুটো যদি একই হয় তাহলে কত হবে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার প্রতিমিত অবস্থার শর্ত, যখন হচ্ছে কি আই জি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা নোট করে নাও। এটাকে আমরা কি করব, কিরচফস লয়ের সাহায্যে প্রতিষ্ঠা করব। নোট করো এটা। এরপর দেখো কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের প্রতিমিত শর্তটা নির্ণয় করব। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেনে উল্লেখ করে দেয় যে কার মাধ্যমে করতে হবে, মানে উল্লেখ করলে এটাই দেবে কি কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের প্রতিমিত শর্ত, মানে কোনটা প্রতিষ্ঠা করতে হবে আমাকে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে কারশফের সূত্রের সাহায্যে। এরপর দেখো তাহলে কারশফের সূত্র যখনই অ্যাপ্লাই করবো তখন কি কারেন্ট দেখতে হবে আমাকে। তাহলে কারেন্ট হচ্ছে কত, এখানে আই যাচ্ছে, ধরো এদিকে ভাগ হচ্ছে কত আই ওয়ান, এদিকে হচ্ছে কত আই টু, কোনো অসুবিধা, আই ওয়ান আই টু। তাহলে এখানে আসছে কত আই ওয়ান, তাহলে এখানে দেখো প্রথমে আমি ধরে নেবো কি আইজিকে প্রথমে জিরো করব না, অনেক টিচার পছন্দ করেন না, তাই আমিও পছন্দ করছি না, বলছি না করতে। তাহলে এখানে কথা হলো আমি কারেন্ট ধরলাম আইজি গেল, প্রবাহ যাচ্ছে আইজি, পরে জিরো বসাবো। তাহলে এখানে যদি এই ধরো এখান থেকে আই ওয়ান থেকে কিছু অংশ কেটে আইজি জি এর মধ্যে যাচ্ছে, তাহলে বাকি অংশ কত থাকবে, এখানে কত থাকবে গো, আই ওয়ান মাইনাস আই জি। ঠিক আছে, আই ওয়ান মাইনাস আই জি। এরপর দেখো এখানে আই টু আসছিল, তাহলে এখানেও কত আছে আই টু আছে, তাহলে আই টুটা কী হবে, এদিকেই ফ্লো হবে আই টু। ঠিক আছে, সাধারণত কারণ আমি কাটছি আইজি কারেন্টটা কোন দিক থেকে নিয়ে আসছি, এই দিক থেকে নিয়ে আসছি, আই ওয়ান থেকে নিয়ে আসছি, তাহলে আই ওয়ান থেকে ভাগ হয়ে এলো, তাহলে এইখানে যে আইজিটা এলো তাহলে যাবে কোন দিকে, এই দিকেই যাবে। আচ্ছা কোথায় ছিলাম, ঠিক আছে হ্যাঁ, তাহলে এই কারেন্টটা কী হবে, যে এখান থেকে ভাগ করছিলাম এই কারেন্টটা এদিকেই পাস করবে, অর্থাৎ কী হবে আইজিটা এদিকে গিয়ে এদিকে যাবে। তাহলে কত হবে, এখানে আই টু ছিল তার সাথে প্লাস কী হবে আইজি যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আইজি বিয়োগ হলো আর এখানে কত হলো আইজি যোগ হলো। এরপর আমি কী করবো, কিরচফস ল অ্যাপ্লাই করবো। তাহলে ঠিক আছে, তাহলে লুপ কোনটাকে নেবো, এই একটা লুপ নেবো, এই একটা লুপ নেবো, অর্থাৎ কি এ বি ডি এ লুপে বা হচ্ছে মেসে লুপে কিরচফসের কে, ভোল্টেজের ভি আর লয়ের ল এল, কেভিএল সূত্র প্রয়োগ করে পাই, কি পাচ্ছি দেখো, আমি কোন দিকে রোটেশন করবো বলেছিলাম সবসময় ক্লকওয়াইজ, এটা রোটেশন আমার ক্লকওয়াইজ। তাহলে এখানে আয়ের সাথে কি হয়েছে পি, কথা হচ্ছে একই দিকে, তাহলে কত হবে পি ইন্টু আই ওয়ান, কারণ আমার ডাইরেকশন আর পি এর ডাইরেকশন একই, এই কারেন্টের ডাইরেকশন একই, এখানে আই জির সাথে জি প্লাস, এটা আমি প্লাস আইজি ইন্টু জি, যেখানে জি হচ্ছে কি গ্যালভানোমিটারের রোধ, প্লাস কথা হচ্ছে দেখো এখানে আই টুটা কী হচ্ছে, আমি যখন রোটেশন করছি এইদিকে এটা মাইনাস হয়ে যাচ্ছে, মানে আমি যাচ্ছি এই দিকে ডাইরেকশানে, এই ডাইরেকশানে, আর আছে এইদিকে, মানে আই আছে এইদিকে, তাহলে আই টু ইন্টু আর, ঠিক লিখলাম, এটা কথা হবে মাইনাস হবে। ঠিক আছে, কারণ কারেন্টটা হচ্ছে কি বিপরীতমুখী, তাহলে এটা হচ্ছে কি সমান কত, এখানে কোনো ইএমএফ আছে গো, এখানে কোনো ইএমএফ নাই, তাহলে ইকুয়াল টু জিরো, 1 নম্বর সমীকরণ। আবার দেখো বি সি ডি বি, বি সি ডি বি, বি সি ডি বি লুপে কে ভি এল প্রয়োগ করে পাই, কি পাচ্ছি দেখো, এখানে আমি এখানে রোটেশন কোন দিকে হবে ক্লকওয়াইজ,
তাহলে এখন কিউ এর সাথে এখানে প্রবাহটা একই আছে, তাহলে I1 মাইনাস আইজি, I1 মাইনাস আইজি ইন্টু কত হবে কিউ প্লাস, এটা প্লাস হবে মাইনাস হবে, মাইনাস হবে, দেখো আমি আসছি এদিকে আর আইজি যাচ্ছে এদিকে, পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ মাইনাস, তাহলে I2 মাইনাস আইজি ইন্টু এস। আবার এখানে কত হবে মাইনাস, দেখো আবার এখানে যে কারেন্ট যাচ্ছে এদিকে, আমি যাচ্ছি ওইদিকে, তাহলে কত মাইনাস আইজি ইন্টু আইজি ইন্টু জি ইকুয়াল টু 0। কারণ কি এই লুপেও কোনো কি নাই, তড়িৎ কোষ নাই, এই লুপে ছিল কিন্তু এই লুপটা আমি নিই নি। তাহলে এখানে হচ্ছে কত আইজি, এখানেও হচ্ছে আইজি, এখানেও হচ্ছে আইজি, ঠিক আছে, এটা 2 নম্বর সমীকরণ। এরপর আমি কি করব, প্রতিমিত কন্ডিশনটা লাগাবো, মানে আইজি ইকুয়াল টু 0 কন্ডিশনটা লাগাবো, ঠিক আছে। এরপর দেখো লিখব কি, প্রতিমিত অবস্থায় কত হয়, অবস্থায় এত ডিস্টার্ব হচ্ছে, তাহলে প্রতিমিত অবস্থায় কি হবে, প্রতিমিত অবস্থায় আইজি ইকুয়াল টু 0, তাহলে 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কত পাচ্ছি, এখানে আইজি 0 পুট করে দাও, তাহলে কথা হবে এটা সম্পূর্ণ 0 হবে, অর্থাৎ কথা হবে PI1 মাইনাস কত হচ্ছে I2 ইন্টু আর ইকুয়াল টু 0, অর্থাৎ কত হচ্ছে PI1 ইকুয়াল টু I2 ইন্টু আর, ঠিক আছে। আর 2 নং থেকে পাই, 2 নম্বর থেকে পাই, এটা হচ্ছে 2 নাম্বার। কথা হচ্ছে দেখো আই 0 পুট করো, তাহলে আইজি যদি 0 হয় তাহলে কথা হবে আই ইন্টু কিউ, তাহলে I1 ইন্টু কিউ, এখানে কত, এটা কত হবে I2 ইন্টু এস মাইনাস I2 ইন্টু এস, এটা কত হয়ে গেল 0 হয়ে গেল, সমান 0, অর্থাৎ কত আসছে I1 বাই কিউ সমান I2 ইন্টু এস, এটাকে 3 আর এটাকে 4, তাহলে কী হবে 3 ডিভাইড বাই 4 করে পাই, তাহলে 3 ডিভাইডেড বাই 4, ঠিক আছে। কথা হচ্ছে দেখো তো PI1 বাই QI1 সমান I2 আর ইন্টু I2 এস, অর্থাৎ কথা হচ্ছে P বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি কিরশফের সূত্রের সাহায্যে প্রতিমিত সূত্রটি প্রতিষ্ঠা হলো, এটা মনে থাকবে। তো প্রথমে লিখে দেবে কি, মনে করি পি কিউ আর এস হচ্ছে 3টি রোধ, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, ঠিক আছে, এবং এর মধ্যে প্রবাহ হচ্ছে আইজি, এটা প্রথমে লিখে দিয়ে সার্কিটটাকে তারপর অ্যাপ্লাই করবে, নোট করে নাও, এটা নোট করা হয়েছে। এরপর দেখো যে এই গ্যালভানোমিটারের ক্ষেত্রে দেখো যেখানে কোথায় ব্যাটারি লাগানো হয়েছে, 2টো পয়েন্টে ব্যাটারি, 4টা কর্ণ আছে, মানে মোট হচ্ছে 4টা কৌণিক বিন্দু আছে, তাহলে কি 2টো কর্ণের প্রান্তে গ্যালভানোমিটার, একটা কর্ণে, আর একটা কর্ণের থ্রু কি লাগানো আছে ব্যাটারি। যদি ব্যাটারি এবং গ্যালভানোমিটারের স্থান পরিবর্তন করা হয়, মানে কেমন, ধরে নাও এখানে লাগালাম কত গ্যালভানোমিটার জি, আর এখানে লাগাচ্ছি ব্যাটারি, তাহলে প্রতিমিত শর্তর কি কোনো পরিবর্তন হবে, হবে কি, তাহলে কি হচ্ছে গ্যালভানোমিটারের এবং গ্যালভানোমিটার ও ব্যাটারির স্থান পরিবর্তন করলে প্রতিমিত এর
শর্তের কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কি লিখেছিলাম যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটাই আপাতত চিনে এসেছিলাম এতক্ষণ ধরে। এটা কত ছিল এখান থেকে? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তাই তো? তার মানে এখানে ছিল কত? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। সেটা কেমন ছিল দেখো তো? এটা পি, এটা কিউ, তাহলে এটা বাই এটা বলতে কি গ্যালভানোমিটারের দুই সাইড, দেখো এটা গ্যালভানোমিটার যদি থাকে কী করেছিলাম, এটা বাই এটা সমান এটা বাই এটা। তাহলে এখানেও কি গ্যালভানোমিটার দু সাইড নেবো, তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা করে দেবো, তাই নয় কি? গ্যালভানোমিটার এটা আছে এর দুই সাইডে, তাহলে এই সাইডের বাম সাইডের পি ডিভাইড বাই ডান সাইডের কিউ সমান হচ্ছে কত? বাম সাইডের আর, এটা এস, এটাই তো করেছিলাম। তাহলে এখানেও কী করবো, এখান থেকে কী আসছে দেখো তো? তাহলে এর বাম সাইড ডান সাইড, তাহলে এর নিচের দিক ওপর দিক, তার কথা হচ্ছে আর বাই কত আসছে? পি সমান এস বাই কিউ, এস বাই কিউ, এরকম আসছে তো? তাহলে এটাকে তোমার অ্যারেঞ্জ করে লেখা যাবে কি? কত আসছে দেখো কতটা? এটাকে এখানে নিয়ে যাও, এখানে নিয়ে যাও, আর এটাকে এখানে নিয়ে এসো, তাহলে কত আসছে দেখো তো? যে আর বাই এস ইকুয়াল টু পি বাই কিউ, অর্থাৎ কত আসছে? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে কী হচ্ছে? প্রতিমিত শর্তের কোনো পরিবর্তন হবে না, প্রতিমিত শর্তের কোনো পরিবর্তন হবে না, 1 নম্বর পয়েন্ট। তাহলে না, উল্টো লেখা হয়ে যাচ্ছে, প্রতিমিত শর্তের কোনো পরিবর্তন হবে না, প্রতিমিত শর্তটির কোনো পরিবর্তন হবে না। তাহলে কী অসুবিধা হতে পারে? কোনো কি ইফেক্ট ফেলবে? হ্যাঁ, একটু ইফেক্ট ফেলবে। কি? শুভেদিতার ইফেক্ট ফেলবে। তাহলে কি হয়? প্রতিমিত শর্ত পরিবর্তন না হলেও শুভেদিতার পার্থক্য হয়, এবং এই পজিশনগুলোকে কী বলা হয়? অনুবন্ধী অবস্থান। এখানে লিখে দিচ্ছি অনুবন্ধী অবস্থান, কনজুগেট পজিশন। ঠিক আছে, তাহলে কি প্রতিমিত শর্তে পরিবর্তন না হলেও শুভেদিতার পার্থক্য হয়। কখন হয়? পরস্পর আচ্ছা বেশ, পার্থক্য হয় পরস্পর অনুবন্ধী অবস্থানে, পরস্পর অনুবন্ধী অবস্থানে মিউচুয়ালি কনজুগেট। কেন হয়? জিটাকে কী করতে হয়? গ্যালভানোমিটারকে, এটা হচ্ছে কি সর্বোচ্চ, এই পয়েন্টটা কী হবে? এটা যদি সর্বনিম্ন দুটি রোধের প্রান্ত হয় আর এটা যদি সর্বোচ্চ রোধের প্রান্ত হয়, তাহলে এই দুটির মধ্যে যুক্ত করলে কি হয়? ও সুবিধাটা সবথেকে বেশি হয়। তাহলে গ্যালভানোমিটারের সুবিধা হয় কখন? আচ্ছা, সুবিধি হয় সবথেকে বেশি, সুবিধি হয় যদি গ্যালভানোমিটারকে দুটি সর্বনিম্ন রোধের ও দুটি সর্বোচ্চ রোধের সংযোগ বিন্দুতে যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি? এটা যদি সর্বনিম্ন, ধরো পি আর কিউ যদি দুটো সর্বনিম্ন রোধ হয়, তাহলে আর এস হবে কি? সর্বোচ্চ রোধ। তো সর্বনিম্ন আর সর্বোচ্চ রোধের মধ্যে যুক্ত করব। তো যখন আমি এখানে এরকম লাগাচ্ছি তখন কী হচ্ছে? এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন, বা এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ, তাহলে উল্টো কন্ডিশন হয়ে যাচ্ছে, দুটো সর্বোচ্চ বা দুটো সর্বনিম্ন হচ্ছে না।
আরও 2-3টে পয়েন্ট আছে, আমি ডিসকাস করে দিচ্ছি শুধু। আরেকটা হচ্ছে কি, গ্যালভানোমিটারের দ্বারা খুব কম পরিমাণ রোধ, নিম্নমানের রোধ এবং খুব উচ্চমানের রোধ পরিমাপ করা সম্ভব নয়। 1 নম্বর পয়েন্ট। তাহলে কি সর্বনিম্ন হচ্ছে কি, নিম্ন রোধ কোনটা, লো রেজিস্ট্যান্স কোনটা, লেস দেন 1 ওহম বলেছিলাম, তাই তো, লেস দেন 1 ওহম। তাহলে 1-এর থেকে কম ওহম রোধের পরিমাপ করা সম্ভব নয়। কেন নয় সম্ভব? কারণ যে এখানে যে তারগুলোকে যুক্ত করা আছে, এই যুক্তগুলো, এই সংযোগ পয়েন্টগুলো কি হচ্ছে, রোধ অনেক বেশি হয়, তাহলে ত্রুটি খুব বেশি আসে। একটা জিনিস লক্ষ্য রাখবে যে ধরে নাও আমি কোনো একটা জিনিসকে মেজার করছি 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার একটা মাপছি দৈর্ঘ্যকে, এখানে আমার কত এলো, আমি জানি 50 সেন্টিমিটার, তুমি ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপছো কোনো একটা, এলো কি 49 মিটার এলো, বা 49.5 বা 49 এলো। কত পার্থক্য হলো? 1 পার্থক্য হলো, বা 0.5। যদি এটাই হয় কত, যে 50 মিলিমিটার বা হচ্ছে কত 1 মিলিমিটার, আরও বেশি হয়ে গেল একটু, তাহলে 0.5 সেন্টিমিটার এটাকে মাপছো, এটাকে মেজার করতে দেখা গেলো কি যে 0.1 সেন্টিমিটার এরর চলে এলো। তাহলে পার্সেন্টেজ অফ এরর কোনটাতে বেশি দেখো তো, এটা আমি এটাকে ধরছি, তাহলে 49 মাইনাস 50 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, মানে কত হচ্ছে 1 ডিভাইড বাই 50 ইন্টু 100, তাহলে কত 2% এরর আসছে। তাহলে এখানে এরর কত হচ্ছে দেখো তো, 0.5 মাইনাস কত, এতটা এরর আসছে, মানে কত মেজার করেছি আমি, 0.4 মেজার করেছি, তাহলে 0.4 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 100 কত আসছে দেখো তো, 0.1 ডিভাইড বাই 0.5 ইন্টু 100 সমান 20%। তাহলে এখানে যদি 0.1 সেন্টিমিটার এরর চলে আসে, এখানে কত এসছে 1 সেন্টিমিটার এরর, এখানে 0.1 সেন্টিমিটার এরর, তাহলে পার্সেন্টেজ অফ এররটা কী হয়ে গেলো, অনেক বেশি হয়ে গেলো। তাহলে যখন ক্ষুদ্র রাশি পরিমাপ করা হয় তখন যদি সামান্য এরর চলে আসে, তাহলে অনেক সেটা মানে একটু ত্রুটি হলে সেটা পার্সেন্টেজ অফ এররটা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য কী হয়, খুব নিম্নমানের রোধকে পরিমাপ করা যায় না। ঠিক আছে, তাহলে কী লিখবে, যে হুইস্টন ব্রিজের সংযোগগুলির রোধ হচ্ছে কি অনেক বেশি হয়ে যায় নিম্নমানের রোধের থেকে, ফলে কি হয়, মেজার করতে গেলে সঠিক পরিমাপ পাওয়া যায় না, ত্রুটির পরিমাণ অনেক বেড়ে যায়। 2 নম্বর পয়েন্ট, খুব উচ্চমানের রোধ কেন ব্যবহার করা হয় না? খুব উচ্চমানের রোধ ব্যবহার করা হয় না কেন? তাহলে এটা হচ্ছে কি লো রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কত হাই, কত হচ্ছে গ্রেটার দেন 1000 ওহম। এটা হচ্ছে কি এরকম, এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স। তাহলে এটাকেও মেজার করা যায় না। কেন যায় না? যখন খুব রেজিস্ট্যান্সটা হাই হবে, ধরে নাও এখানে লাগানো আছে সেই হাই রেজিস্ট্যান্সটা, এখানে হচ্ছে 1000 লাগানো আছে, তো যখন আমি 1000 এখানে লাগাবো, তখন দেখো এই পথের কি হচ্ছে, রোধটা অনেক বেড়ে যাচ্ছে কি না? তাহলে এই দিকের রোধটা কী হবে, কম হচ্ছে। তাহলে আমি এখানে ছবিটা আঁকি, যদি এরকম ছবিটা এঁকে দিচ্ছি আমি ডাইরেক্ট, এখানে কত হচ্ছে 1000, মানে যে রোধটা পরিমাপ করতে হয় অজানা রোধ, সেটাকে এসের অবস্থানে রাখতে হয়। তাহলে কী হবে, যখন কারেন্ট এদিকে যাচ্ছে, কারেন্ট ঢুকছে প্রতিমিত অবস্থায় ধরছি, তখন এই দিকে কী হবে, ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করবে, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, আর এদিকে কি খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে ম্যাক্সিমাম আর যদি খুব কম পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধা কী অসুবিধা, যে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা সঠিকভাবে বোঝা যাবে না, মানে একদিকে খুব বেশি হচ্ছে আর একদিকে খুব কম হচ্ছে। তার মানে হচ্ছে কি, যখন প্রতিমিত শর্তটা যখন নির্ণয় করব, কী করে নির্ণয় করি প্রতিমিত শর্ত, যে এটা তার নেওয়া হয়, ঠিক আছে, পি কিউ, এটাতে একদিকটা পি হয় একদিকটা কিউ হয়, এটা মিটার বেজে অ্যাপ্লাই করা হয়, আমি পরে আরও ডিসকাস করব। তাহলে এই পয়েন্টটা লাগাতে হয়, লাগিয়ে দেখতে হয় কি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন ধরে নাও এইদিকে হচ্ছে, এরকম হলো, কিউ পয়েন্টে লাগালে ডিফ্লেকশনটা এদিকে হলো, তাহলে মাঝে 0 বুঝতে পারলে। যদি এরকম হয় একদিকে, মানে এখানে ম্যাক্সিমাম কারেন্ট কেন হচ্ছে, রোদটা খুব বেশি হচ্ছে বলে, তাহলে এদিকে হচ্ছে কি, তাহলে যখন এদিকে হচ্ছে
বাড়াচ্ছ, এদিকে রোদ কারেন্ট যখন বেশি যাচ্ছে তখন কি হবে, এই ডিফ্লেকশনটা কেমন হবে, ঠিক এরকম টাইপের হবে, আর একদিকে ডিফ্লেকশন বেশি হবে। তাহলে একদিকে ডিফ্লেকশনটা কম আর একদিকেটা খুব বেশি, তাহলে তুমি বুঝতেই পারবে না এটা জিরো অবস্থান না ডিফ্লেকশন হচ্ছে। সঠিকভাবে কি নাল পজিশনটা নির্ণয় করা যাবে না, অসুবিধা হয়, বুঝে গেলো? কারণ এটাতে খুব সামান্য সরে আছে, কারণ এদিকে কারেন্ট তো খুব কম পরিমাণ, তাহলে বিপরীতে ডিফ্লেকশনটা কম হবে। তাই কী হবে, যে এটা তুমি বুঝতে পারবে না নাল পজিশনের অবস্থানটা, সেই জন্য কী হবে, ত্রুটি চলে আসবে। দুটো পয়েন্ট হলো, একটা হচ্ছে নিম্নমানের আর একটা উচ্চমানের। ঠিক আছে, আরও দু তিনটে পয়েন্ট আছে, আমি এই পয়েন্টগুলো লিখে নিচ্ছি একটু ভিডিও পজ করে, তোমার যা নোট করে নাও। এবার দেখো চারটা পয়েন্টকে আমি দুটো পয়েন্টকে লিখে নিয়েছি, যে হুইস্টন ব্রিজকে খুব নিম্নমানের রোদ পরিমাপের জন্য ব্যবহার করা হয় না কেন, আর হচ্ছে কি উচ্চমানের রোদ পরিমাপের জন্য ব্যবহার করা হয় না কেন, এই দুটো কন্ডিশন দেওয়া হয়েছে। আরও বলতে পারো কি, যে উচ্চমানের রোদ যখন যুক্ত করা হবে তখন কী হবে, ওর মধ্যে যদি প্রবাহ যায় তাহলে পরিবাহিতে কী হয়, উত্তপ্ত হবে, আর উত্তপ্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, রোধের পরিবর্তন ঘটে। ঠিক আছে, আরও যখন মিটার ব্রিজ পাবো তখন আরও বলবো। আর তাহলে আমাকে কী করতে হবে, যে যাতে প্রবাহ যাতে কম যায় তার জন্য কী করতে হবে, আমাকে এর মানটাকে, মানে তড়িৎচালক বলের মানটাকে বা পোটেনশিয়াল ডিফারেন্সটাকে কী খুব কম রাখতে হবে। সাধারণত আমরা ল্যাবে যখন করা হয় মিটার ব্রিজ মানে এর অ্যাপ্লিকেশন, তখন 1.5 ভোল্ট ব্যাটারি ইউজ করা হয় সবথেকে বেটার। কারণ হচ্ছে কি, কারেন্টটা কত বেশি গেল তার উপর ডিপেন্ড করে না, কারেন্ট যত বেশি যাবে তত বেশি উত্তপ্ত হবে, আর উত্তপ্ত হলে কি হয়, তখন সেক্ষেত্রে সুবিধা নষ্ট হয়, প্লাস পরিবাহী রোধ বেড়ে যায়। কারণ কি জানি আমরা, পরিবাহীর উষ্ণতা বাড়লে রোধ বৃদ্ধি পায়, আর শুধুমাত্র সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে রোধ বৃদ্ধি পেলে হ্রাস হয়, উষ্ণতা বাড়লে রোধ হ্রাস পায়। তাহলে সুবিধা শর্ত কি, এক নম্বর হচ্ছে কি, এখানে মেন মেথডটা কি, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন মেথড, নাল ডিফ্লেকশন। তাহলে কী হতে হবে, গ্যালভানোমিটারটাকে সুবিধে হতে হবে। এক নম্বর পয়েন্ট হচ্ছে কি, তাহলে গ্যালভানোমিটারটিকে সুবিধি হতে হবে। ঠিক আছে, অর্থাৎ খুব কম পরিমাণ, প্রবাহে বিক্ষেপ দেখাতে হবে। 2 নম্বর পয়েন্ট কি, P near about to Q near about to R near about to S, অর্থাৎ কি, চারটা রোধকে প্রায় সমতুল্য হতে হবে, অর্থাৎ চারটি বাহুর রোধকে প্রায় সমতুল্য হতে হবে। ঠিক আছে, চারটি বাহুর রোধকে প্রায় সমতুল্য হতে হবে। আরও পয়েন্ট আছে পড়বে, তাহলে দেখো আমরা যেটা পড়লাম, তাহলে P/Q = R/S, তাহলে এখান থেকে অজানা রোধ নির্ণয় করবো কীভাবে, কারণ আমাকে এসটা তো অজানা রোধ, তাহলে S = কত হবে, Q/P × R, তাই তো, এটাই অজানা রোধের মান, মানে এই সার্কিট অনুযায়ী, কোন সার্কিট অনুযায়ী, এটা এই সার্কিট অনুযায়ী। ঠিক আছে, আমি এখানে রোধের মানগুলো দিচ্ছি না, শুধু লিখে দিচ্ছি P, এটা Q, এটা R, এটা S, এটা হচ্ছে কত, G। যদি সার্কিটটা এভাবে করা হয়, এটাকে ধরলাম P, এটাকে Q, এটাকে S, এটাকে R, মানে S আর R এর মধ্যে কি হলো, স্থান পরিবর্তন করা হলো। কি করা হলো, S আর R এর মধ্যে স্থান পরিবর্তন করা হলো। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ফর্মুলাটা কেমন আসবে, P/Q = S/R, সেক্ষেত্রে আসবে কত, S = P/Q × R। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি সবসময় দেবো গ্যালভানোমিটারের এদিক বাই ওদিক সমান এদিক বাই ওদিক।
তাই তো, পি বাই কিউ ইকুয়াল টু এস বাই আর, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, একই ব্যাপার। তাহলে কোনো সার্কিট যদি দেখো যে সেটা হুইস্টন ব্রিজের আকারে আছে, তখনই আমি কী করতে পারবো, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস চেক করে নেবো যে হচ্ছে কি না, তারপর সেখানে অ্যাপ্লাই করবো। যেমন আরেকটা দেখাচ্ছি, ধরুন এরকম কোনো সার্কিট দেওয়া আছে, আমি ভিডিওটা পজ করছি একটুকু, দেখো তো এগুলো হচ্ছে কি হুইস্টন ব্রিজের ফর্মে আছে কি না, এগুলো হুইস্টন ব্রিজের ফর্মে আছে। দেখো এটা যদি এ, এটা বি হয়, আমি এখানে মাঝে নাম দিচ্ছি কত, সি, আর এটা হচ্ছে ডি, এটাকে নাম দিচ্ছি কত, এখানে একটা নাম দিচ্ছি R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5। দেখো হুইস্টন ব্রিজও 5টা আছে, গ্যালভানোমিটারকে নিয়ে 5টা। তাহলে এটা কেমন আসছে দেখো, যে এ বিটাকে দুটো প্রান্তে রেখেছি, এ আর বি, ঠিক আছে, এ আর ডি, মাঝে কি আছে, সি আর ডি, সি আর ডি, সি আর ডি। তাহলে সি আর ডি এর মধ্যে কি আছে, 5 ওহম রোধ, এটা R5। আর এ আর সি এর মাঝে কি আছে, R1, R1। আর কথা আছে এ আর ডি এর মাঝে কি আছে, দেখো এ আর ডি এর মাঝে আছে R2। এখানে কত আছে, বি আর সি এর মধ্যে আছে কত, R3, আর বি আর ডি এর মাঝে আছে কত, R4। তাহলে এটাও তো হুইস্টন ব্রিজের। এরপর আমি এখানে পি বাই কিউ আর বাই এস তখনই অ্যাপ্লাই করতে পারবো যদি এটা মানে এটাকে আমি বাদ করতে পারবো, মানে মাঝের রোধ থেকে বাদ করতে পারবো তখনই যখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে, যখন পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে, তখন এখান থেকে তুলরোধ বের করাটা সহজ হবে। যেমন এই সার্কিটটাতে ক্ষেত্রে দেখো, এখানে কি এটাও কি হুইস্টন ব্রিজের মতো দেখতে, একটুকু আলাদা। এখানে দেখো কত হচ্ছে, 100/200, তাহলে 100/200 কত আসছে, 1/2। তাহলে এখানে কত হবে, 200 বা এখানে 800 আছে, তাহলে দুটো 800কে যদি মিনিমাইজ করি, কিস আছে, পরস্পর সমান্তরাল আছে, হবে কত, 400 হবে। তাহলে এই দুটো মিলে কত হবে, 400 হয়ে যাবে। আমি এখানে মুছে দিয়ে লিখে দিচ্ছি 400। তাহলে দেখো তো এরপর পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস আছে কিনা, তাহলে এখানে কত, 200/400, এটাও আসছে কত, 1/2। তাহলে দুটো কি আছে, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে তুলরোধ কত হবে, যখন তুলরোধ বের করবো তখন কি এটাকে মুছে দেবো, তখন এটার দরকার নাই, কারণ কি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস আছে, অর্থাৎ ব্যালেন্সড আছে। তখন কত হবে, এর দিকে হচ্ছে কত, 300, আর এদিকে কত হচ্ছে 600। তাহলে তুলরোধ কত হবে, 300 গুণিত 600, 300 গুণিত 600 ডিভাইড বাই 900। কেন করলাম, কারণ এই দুটো শ্রেণীতে আছে আর এই দুটো কিসে আছে, শ্রেণীতে আছে। তাই দুটো শ্রেণীতে কিসে আছে, আবার পরস্পর সমান্তরাল আছে। আর কারেন্ট এখানে আসলে সেটা কেমন ভাগ হবে, এদের রোধের ব্যস্ত অনুপাতে ভাগ হবে। এরপর আসবে কি, আনব্যালেন্সড হুইস্টন ব্রিজ, এটা পরে করাবো। ভালো থাকো, এখন নোট করে নেবে এবং অঙ্কগুলো দেখবে।